পিআর নির্বাচন হলে স্বতন্ত্র যারা নির্বাচন করতে চায় তাদের কি হবে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিএনপির অভিযোগ যে এটি নির্বাচন বানচাল করার জন্য, ভণ্ডুল করার জন্য, পিছিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র। জবাব চাই আপনার কাছে। জি, ধন্যবাদ আপনাকে হারুন ভাই। পাশাপাশি আমার সহ আলোচক এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের অন্যতম রাস্তার সৈনিক, রাজপথের সৈনিক তারেক ভাইকে ধন্যবাদ। আজকের এই 21 টেলিভিশনের ফ্যাক্ট চেক অনুষ্ঠানের দর্শক শ্রোতাগণকেও ধন্যবাদ এবং ইসলামী আন্দোলনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আসলে তারেক ভাইয়ের যে কথাটা শুনলাম, এটা অনেকের মনেই এই কথাটা আছে যে তাহলে স্বতন্ত্র যারা প্রার্থী তাদের কি হবে। আসলে আমাদের বুঝতে হবে যে পার্লামেন্টের কাজটা কি, পার্লামেন্টের প্রতিষ্ঠানের চরিত্রটা কি। জাতীয় পার্লামেন্টের একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে স্বতন্ত্রদের তেমন কোনো ভূমিকা থাকে না। এখন আপনি যদি বলেন যে সংসদ সদস্যরা স্থানীয় লোকজনের বিভিন্ন সুবিধা অসুবিধা দেখবে, তাহলে সেখানে স্বতন্ত্র প্রার্থীর একটা কার্যকারিতা থাকতে পারে। যেহেতু আমরা পিআর পদ্ধতির কথা বলেছি এই জন্যেই, যাতে লোকাল গভর্নমেন্টটাও শক্তিশালী হয়। আর এখন বর্তমান পদ্ধতিতে যে নির্বাচন হয়, এতে একজন পার্লামেন্ট সদস্য এমপি তিনি এলাকায় গিয়ে বলেন যে রাস্তাঘাট ঠিক হবে, স্কুল কলেজ মাদ্রাসা এগুলো আমি বিল্ডিং করে দিব, কবরস্থান হবে এবং মানুষকে ভাতা দিব, এই সেই স্থানীয় লোকজনকে এসব বলে উদ্বুদ্ধ করে। কিন্তু আসলে তার যে মূল কাজ, জাতীয় পার্লামেন্টে গিয়ে এখানে দেশের জন্য, জাতির জন্য নীতি নির্ধারণ করবে এবং আন্তর্জাতিক পরিস্থিতি, আমি সেদিকেই বলছি যে একজন স্বতন্ত্র পার্লামেন্ট মেম্বার গিয়ে তিনি কি করবেন, তিনি তো কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কোনো ভূমিকা পালন করতে পারবেন না, কারণ এটা রাজনৈতিক প্রতিষ্ঠান, এখানে রাজনৈতিক দলের কাজ। এখন এখানে যারা সরকারে থাকেন তারাও রাজনৈতিক দলে থাকেন, বিরোধী দলে যারা থাকেন তারাও রাজনৈতিক দলে থাকেন। এখানে বিল উত্থাপন হলে সেখানে দুই পক্ষ, এখানে দেখা যাবে সরকারি দলের পক্ষে অথবা বিপক্ষে আলোচনা হবে, সেখানে তো স্বতন্ত্র প্রার্থীর, স্বতন্ত্র ক্যান্ডিডেটের তেমন কোনো ফাংশন নেই। প্রথমত হলো স্বতন্ত্র ক্যান্ডিডেটের সংসদে আসলে পার্লামেন্টে তেমন কোনো ফাংশন নেই, একটা কথা। হ্যাঁ, তারপরেও পিআরের কিন্তু বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন সিস্টেম আছে। আমরা যদি ইচ্ছা করি, যদি এটা মনে হয় যে না স্বতন্ত্র সবারই আমাদের, যেহেতু এখানে আমাদের রাইট আছে, আমাদের সাংবিধানিক রাইট, সবাই নির্বাচন করবে, সেই জন্য আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্যও একটা সুযোগ তৈরি করতে পারি। যদি বেসিক্যালি আমাদের মৌলিকভাবে পিআরের প্রশ্নে আমরা একমত হতে পারি, তাহলে আমরা স্বতন্ত্র প্রার্থীদের জন্য আমরা সুযোগ তৈরি করতে পারি। সেটা কিভাবে? সেটা আসলে যদি দেশে একজন স্বতন্ত্র প্রার্থী হয়, একজনই স্বতন্ত্র প্রার্থী হলো, এবং যদি সিঙ্গেলি সে ইলেকশন করতে হয়তো বা সে পাশ করে যেত, এতই পপুলার, কিন্তু একটি আসনে ভোট আছে 3 লাখ, 3.5 লাখ, 3 লাখ 3.5 লাখ পেয়ে কত % ভোট পাবে, তার কি অবস্থা হবে? আমি স্পেসিফিক কোশ্চেন। না, পিআরের বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রকম পদ্ধতি, পিআরের যে গোটা ওয়ার্ল্ডে একটা পদ্ধতি, বিষয়টা কেমন না, আমরা আমাদের দেশের উপযোগী করে আমরা পিআর, আমাদের পদ্ধতিটা বলুন না। আমাদের পদ্ধতিটা যেমন, আমরা একটা পদ্ধতি হতে পারে সারা গোটা বাংলাদেশে একটা নির্বাচনী এরিয়া। আবার মানে পদ্ধতি কি এখনো ফাইনাল না? পদ্ধতিটা আমরা এখন ফিক্স করতে চাই নাই। আমরা চাচ্ছি যদি মৌলিক জায়গায় আমরা এক হতে পারি, তাহলে পদ্ধতিটা আমরা নিয়ে আমরা আলোচনা করব। এখন যে আমরা একটা পদ্ধতি বলি, আরেকজন আরেকটা পদ্ধতি বলবে, এখানে আবার বিভিন্ন মত দেখা দেবে। এই জন্য আমরা চাচ্ছি যে বেসিক জায়গায় আমরা এক হতে আগে, তারপরে পদ্ধতি আমাদের দেশের মতো করে আমরা করতে পারি, এটা সমস্যা নেই। এখানে স্বতন্ত্র প্রার্থীর জন্যও এখানে সুযোগ তৈরি করা যায়, এটা সমস্যা। কিন্তু আমি কিন্তু খুব স্বচ্ছ জবাব পেলাম না। মানে এখন পর্যন্ত আপনাদের চিন্তায় কিন্তু স্বতন্ত্র প্রার্থী কিভাবে হবে সেই পদ্ধতিটা আপনারা এখন আবিষ্কার করেন? পদ্ধতিটা আমরা কোন মডেলটাকে গ্রহণ করব, এটা তো আমরা একটা বলে ফেললেই হবে না। এটা আমরা যদি মডেল কোনটা হবে এটা আপনাদের কাছেও ক্লিয়ার না? না, এখনো পর্যন্ত আমরা এটা মডেলটা আমরা সুনির্দিষ্টভাবে নির্ধারণ করি নাই। আমরা মৌলিক পিআরের যেটা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন, যেটা আমরা সেটা সেই জায়গায় আমরা আছি। আচ্ছা, তাহলে ফ্যাসিস্ট কিভাবে রোধ হবে এবং গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠা হবে? কারণ এখানে তো কোনো প্রার্থী নাই, পাবলিক তো দেখবে না কে তার প্রার্থী, মার্কা দেখবে না। প্রার্থী নাই কে বললো? পিআরের যে কোনো, মানে পিআরের যে কোনো ফরম্যাটেই প্রার্থী থাকবে। যদি গোটা বাংলাদেশটা একটা নির্বাচনী এলাকা হয় তাহলে 300 প্রার্থী থাকবে। হ্যাঁ, অথবা একটা বিভাগীয় এলাকা যদি একটা নির্বাচনী এরিয়া থাকে, ওই বিভাগে যতগুলো আসন থাকে ওই বিভাগে অতটা প্রার্থী থাকবে। প্রার্থী থাকবে না এটা তো প্রার্থী থাকবে, কিন্তু মুখ্য তো মার্কা।
হ্যাঁ, মার্কা মুখ্য হলো মার্কা, প্রার্থী থাকবে, কিন্তু এমন একটা সুনির্দিষ্ট নির্বাচনী এরিয়ায় প্রার্থী থাকবে না যাতে ওই প্রার্থী সেখানে পেশিশক্তি এবং কালো টাকা ব্যবহার করে অল্প কিছু লোককে ম্যানেজ করতে পারে বা সেভাবে নিয়ন্ত্রণ করতে পারে, এমন যাতে কেউ করতে না পারে। আচ্ছা, একটু আপনাকে আরেকটু সুনির্দিষ্ট বলি, তো লোকজন ভোট দেবে কি তার প্রার্থী দেখে না মার্কা দেখে? ভোট দিবে হলো দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে। দলের নীতি আদর্শ এবং প্রতীক দেখে। তাহলে যদি ওই দলের যারা নীতি নির্ধারক তারা যদি অর্থের বিনিময়ে এই প্রার্থীদের নমিনেশন দেয় তখন কি হবে? সেটা দিবে না কোনো দল। দিবে না, যদি আপনি নিশ্চিত আমি হন বলি কিভাবে? কেন দিবে না, যদি তিনি মনে করেন এই দলটা ভবিষ্যৎ ধ্বংস যদি করতে না চান, এই দলটা সামনেও যাতে আরো ভালো করে, তাহলে তিনি ভালো মানুষকে এবং তিনি যোগ্য মানুষকে অর্থের বিনিময় ছাড়া একেবারেই মানে তার দলের নীতি আদর্শের আলোকে এই মানুষকে উনি নির্বাচিত করবেন। আর যদি উনি চান যে এইবারই শেষ, আগামীবার আমার এই পার্টি দরকার নাই, তাহলে উনি হয়তো টাকা নিয়ে বিভিন্ন গুন্ডা পান্ডা এবং কালো টাকার মালিকদেরকে দিবেন। এটা অবশ্যই গোটা ওয়ার্ল্ডে যেহেতু এটা চর্চা হচ্ছে, এটা তো নতুন কোনো সিস্টেম না। আমার উল্লেখযোগ্য কোন দেশ? যেমন উল্লেখযোগ্য জার্মানিতে আছে। জার্মানিতে কোন জায়গায় আছে, মানে কোন পর্যায়ে আছে একটু বলেন তো আমাকে। জার্মানিতে রাষ্ট্র কাঠামোতে এখতিয়ার পদ্ধতি আছে, উভয় কক্ষে উভয় কক্ষে আছে। এবং সেই কি বলে এটাকে আমাদের সুইজারল্যান্ডে আছে। তারপরে গণতন্ত্রের সূতিকাগার কোন দেশকে আমরা বলবো? গণতন্ত্র তো আসলে এক এক দেশের গণতন্ত্র এক এক রকম। এখন পশ্চিমাদের কি বলে দৃষ্টিভঙ্গিতে গণতন্ত্র একরকম, আবার আমাদের এই উপমহাদেশের দৃষ্টিতে গণতন্ত্র একরকম। আমরা এখানে পশ্চিমাদের গণতন্ত্র যেভাবে তারা চর্চা করে, তারা আবার আমাদের এখানে এরকম দেখতে চায় না। কারণ এখানে গণতন্ত্র সঠিকভাবে যদি প্রতিফলন ঘটে, তাহলে আমাদের দেশে ইসলামপন্থীদের উত্থান হয়ে যাব, এটা আবার তাদের গণতন্ত্রের চেতনা বিরোধী। তার মানে গণতন্ত্রের সংজ্ঞাটা তারা নির্ধারণ করে। আমাদের গণতন্ত্রটা কেমন হবে? আমাদের গণতন্ত্রটা হবে হলো আমাদের এই দেশের বোধ বিশ্বাস, মানুষের কালচার, এটা যাতে এই গণতন্ত্রের মধ্যে মানে তার কি কোনো স্ট্রাকচার আছে তাই বলছি না। এখানে গণতন্ত্র মানে কি, মানুষের অধিকার, মৌলিক অধিকার, মত প্রকাশের অধিকার এবং মানুষের মানে বিচার পাওয়ার অধিকার, এগুলো থাকবে এবং মানুষ যাতে তাদের সরকার নিজেরা গঠন করতে পারে সেই অধিকারটা অবারিত থাকবে। রাইট।